हेलो एवरीवन। डब्ल्यूबीसीएस 2022 के ফোকাস করে ইন্ডিয়ান পলিটি সিরিজ বোথ প্রি প্লাস মেন কম্বাইন্ড সিরিজ আমরা আলোচনা করছি। এটা লেকচার 3। আজ আমরা সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা সিলিয়েন্ট ফিচার্স, প্রিয়াম্বল, ইউনিয়ন টেরিটরি এই সমস্ত চ্যাপ্টারগুলো কভার করে নিয়েছি। এটা লেকচার 3। যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো, পুরো সিরিজের লিঙ্ক এখানে পেয়ে যাবে, প্লেলিস্ট আছে, এবং পরবর্তীকালে যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো সেগুলো এখানে পরবর্তীকালে এই একই প্লেলিস্টে অ্যাড হতে থাকবে। তো আজ আমাদের আলোচনার বিষয়বস্তু সিটিজেনশিপ। বিফোর উই গো এনি ফার্দার, একটা কথা বলে রাখি। দেখো, শুধুমাত্র ইন্ডিয়ান পলিটি না, যে কোনো এক্সামের জন্য যে কোনো সাবজেক্ট যখন প্রিপেয়ার করছো, কিছু মানুষ ভাবে সমস্ত কিছু পড়ে নেবো, যত বই আছে সমস্ত মুখস্থ করে নেবো, আর আমার যেন কোনো জ্ঞান একদম মানে ছেড়ে না যায়, 100% যেন আমাকে কভার করতে হয়। আর অনেকে মনে করে কী হবে অত পড়ে, ওয়ান লাইনার এমসিকিউ প্র্যাকটিস করো, গিয়ে মেরে দাও, এমসিকিউ তো আসবেই। দুটো মেন্টালিটি খারাপ, ঠিক আছে? কোনো মানে বোথ আর রং। তুমি যদি দুটো 100% নিয়ে চলো হবে না। ইউ হ্যাভ টু ফাইন্ড আ ফাইন ব্যালেন্স বিটুইন দ্য টু। অর্থাৎ আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। যখনই তুমি কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তখন তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তোমাকে একটু রিসার্চও করতে হবে যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান পলিটি বলে একটা সাবজেক্ট, এই ইন্ডিয়ান পলিটিতে আমি পিএইচডি করে নেবো, এটাও যেরকম ভুল। আবার কিছুই বুঝবো না, কেবলমাত্র আমি এমসিকিউ পড়ে গেলেই তো হয়ে যাবে, সেটাও ভুল কিন্তু, ঠিক আছে? তো আমাদের অ্যাপ্রোচটা ওরকমই, আমি ওইভাবেই নিয়ে চলছি, ঠিক আছে? লক্ষ্মীকান্তের চ্যাপ্টারে অনেক অনেক কিছু এমন আছে যেগুলো আমাদের প্রয়োজনীয় নয়, মানে আমাদের পরিধির বাইরের জিনিসপত্র জেনে আমাদের কোনো লাভ নেই। আবার অনেক জিনিস আছে যেগুলো কভার নেই, আমি শুরুতেই আলোচনা করেছিলাম যে ওগুলো আমি আলাদা করে অ্যাড করতে থাকবো। যা কিছু আমাদের মনে হবে যে প্রয়োজনীয়, সেগুলো আমি যেরকম গ্রাফ, পিকচার, ইনফোগ্রাফিক্স কিছু কিছু বানিয়ে তোমাদের দিতে থাকবো সময় মতো। তো আজকে যে চ্যাপ্টার আমাদের সিটিজেনশিপ, সিটিজেনশিপ নিয়ে আমাদের পিএইচডি করার কোনো দরকার নেই, কারণ ডব্লিউবিসিএস পয়েন্ট অফ ভিউ থেকে সিটিজেনশিপ খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার না। তো আমরা ততটুকুই পড়বো যতটুকু আমার এক্সামের জন্য প্রয়োজন, ঠিক আছে? এবার দেখো, আগে কি কি প্রয়োজন সেগুলো আমি বলতে থাকবো, এবং কি কি প্রয়োজন নয় সেগুলোও বলে দেবো। তো দেখো, বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার। সিটিজেন মানেই হচ্ছে যারা ফুল টাইম মেম্বার অফ এ নেশন, মানে ভারতবর্ষ একটি নেশন এবং আমরা তাদের ফুল টাইম মেম্বার, তুমি আমি, তো আমরা হচ্ছি নাগরিক। সিটিজেন আর রেসিডেন্ট কথাটা কিন্তু সেম জিনিস না, দুটো আলাদা কথা, ঠিক আছে? অনেক সময় আমরা মনে করি যে সিটিজেন, রেসিডেন্ট এই কথাগুলো অল্টারনেটিভলি ইউজ করা হয়, কিন্তু না। রেসিডেন্ট মানে বাসিন্দা, যেমন আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক না। নাগরিক আমি ভারতবর্ষেরই, ঠিক আছে? বা কোনো ব্যক্তি বিদেশ থেকে এসেছে, লং টার্ম ভিসা নিয়ে ভারতে আছে, সে বাসিন্দা এখানকারই, কিন্তু সে ভারতের নাগরিকত্ব এখনও পায়নি, সুতরাং সে ভারতের নাগরিক না। কিছু কিছু আর্টিকেলে আমরা আগে পড়বো এনি পার্সন লেখা আছে। এনি পার্সন মানে সে সিটিজেনও হতে পারে, নন সিটিজেন রেসিডেন্টও হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে? যেমন আর্টিকেল 14-এ লেখা আছে নো পার্সন শ্যাল বি ডিনাইড ইকুয়ালিটি বিফোর ল। অর্থাৎ আর্টিকেল 14 সবার জন্য লাগু, এনি পার্সনের জন্য লাগু, ঠিক আছে? সে সিটিজেন হোক বা না হোক। কিন্তু আর্টিকেল 15-এ লেখা আছে যে ডিসক্রিমিনেট করা যাবে না উইথ এনি সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ আর্টিকেল 15 কার উপর লাগু? কেবলমাত্র সিটিজেনদের উপর। তো এরকম কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে, যেমন 15, 16, 19, 29, 30, এগুলো কেবলমাত্র সিটিজেনের উপর লাগু হয়, ঠিক আছে? এই কাহিনীগুলো আমরা ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টার যখন পড়বো তখন আরও ডিটেলসে পড়বো। এখন জাস্ট একটু হিন্ট জেনে জেনে রাখলাম যথেষ্ট। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার ছাড়াও কিছু মৌলিক অধিকার বাইরেও কিছু অধিকার আছে যেগুলো কেবলমাত্র নাগরিকরা পায়। বাইরের যারা আছে, বাইরের যারা আছে তাদেরকে এলিয়েন বলা হয়, ঠিক আছে? এলিয়েন মানে এখানে কিন্তু জাদুর কথা বলা হচ্ছে না। এলিয়েন মানে যে কোনো ভারতের বাইরে অন্য কোনো দেশের নাগরিকদেরকে এলিয়েন বলা হচ্ছে। তো এই এলিয়েনরা কিন্তু এই সমস্ত অধিকারগুলো পায় না। কোন অধিকারগুলো? এই 15, 16, 19, 29, 30-এ যে ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া আছে সেইগুলো। এছাড়া ইলেকশনে কন্টেস্ট করা, মানে এমএলএ এমপি হতে পারে না, বা কিছু পাবলিক অফিস আছে যেমন প্রেসিডেন্টের অফিস বা গভর্নরের অফিস, এগুলো কেবলমাত্র নাগরিকদের জন্যই সীমাবদ্ধ। এগুলো কিন্তু বাইরের কোনো ব্যক্তি এসে পাবলিক অফিস হোল্ড করতে পারবে না, ঠিক আছে? এবার যেমন প্রত্যেকটা নাগরিক কিছু রাইটস পায়, কিছু অধিকার পায়, ঠিক সেরকম কিছু কিছু কর্তব্য তাদের কিন্তু পালন করতে হয়। এবার এই কর্তব্যগুলোর মধ্যে কিছু কর্তব্য আছে যেগুলোকে ফান্ডামেন্টাল ডিউটি বলা হয়। 11টা এমন ফান্ডামেন্টাল ডিউটি আছে, পরবর্তীকালে ডিটেলসে পড়বো। আর এই যেমন মানে এই 11টা ডিউটির মধ্যে এগুলো আছে যে কনস্টিটিউশনকে রেসপেক্ট করা, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল সংকে রেসপেক্ট করা, এবং এটসেট্রা আলাদা। এগুলো ছাড়াও কিন্তু এগুলোর বাইরেও কিছু দায়িত্ব আছে যেগুলো নাগরিকদের পালন করতে হয়, যেমন ট্যাক্স পে করা, ঠিক আছে? আর অন্যান্য কিছু কিছু দেশের সম্পত্তি রক্ষা করা, এই জাতীয়
অধিকারগুলো বা দায়িত্বগুলো কিন্তু নাগরিকরাই পায়, এলিয়েনরা পায় না। ঠিক আছে, ভারতের যে সিটিজেনশিপের সিস্টেম সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ একটাই মাত্র সিটিজেনশিপ। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু আমি কেবলমাত্র ভারতেরই নাগরিক, আমার কিন্তু একটাই সিটিজেনশিপ। সেটা কি? সেটা হচ্ছে আমি একজন ইন্ডিয়ান। ইউএস, ইউনাইটেড স্টেটস বা সুইজারল্যান্ড, এদের সিস্টেম কিন্তু একটু অন্যরকম। ইউএসএ ধরো ফর এক্সাম্পল কোনো এক ব্যক্তি টেক্সাসে থাকে, তাহলে সে টেক্সাসেও আছে, ইউএসএতেও আছে, তাই না? সুতরাং সে টেক্সাসেরও নাগরিক আবার ইউএসএরও নাগরিক, ডুয়াল সিটিজেনশিপ। আমাদের ইন্ডিয়াতে কিন্তু সেই সিস্টেম নেই। আমাদের ইন্ডিয়াতে একটাই সিস্টেম, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। এটা আমরা কোথা থেকে ধার করেছি? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে এই ব্যাপারটা আমরা নিয়েছি, এই সিঙ্গেল সিটিজেনশিপ ব্যাপারটা। এবার কনস্টিটিউশনের সিটিজেনশিপ সম্পর্কে যে যে সমস্ত কাহিনী লেখা আছে সেগুলো কিন্তু কি, সেগুলো কোনো এলাবোরেট ডিটেল কথা লেখা নেই। ঠিক আছে, কনস্টিটিউশন সংবিধানে পার্ট 2-তে আর্টিকেল 5 থেকে 11 নাগরিকত্ব সম্পর্কে কথা বলে। আর এটা কেবলমাত্র অতটুকুই কথা বলে যে 26 জানুয়ারি 1950 যখন এই কনস্টিটিউশন লাগু হচ্ছে, সেই সময় কে কে নাগরিকত্ব পেল এবং কে কে পেল না, সেই কথাটুকুই কেবলমাত্র সিটিজেনশিপ পার্টে লেখা আছে সংবিধানে। বাকি যা কিছু 1950 সালের পরের যা কিছু কাহিনী নাগরিকত্ব নিয়ে, সেটা কে ডিল করবে? সেটা ডিল করবে পার্লামেন্ট, সংবিধান না। ঠিক আছে, কোশ্চেন দেখা যাক ডব্লিউবিসিএস এর পুরনো কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ? সিম্পল কোশ্চেন, পার্ট 2, তাই না? এরকম সিম্পল কোশ্চেন আসে তাও মাঝে মাঝে। ঠিক আছে, ডব্লিউবিসিএস সিটিজেনশিপ থেকে বেশি ডিটেলসে তো যাই না, একদম সিম্পলেস্ট অফ দ্য সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো এই যে পার্ট 2, যে সিটিজেনশিপটা, সংবিধানের পার্ট 2, এখানে আছে আর্টিকেল 5 থেকে 11। ঠিক আছে, এবার কোন আর্টিকেল কি বলছে একটু আমরা জেনে নিই। ভারতবর্ষ স্বাধীন হলো 15 অগস্ট 1947। আর ভারতবর্ষের সংবিধান কার্যকরী হলো কবে? 26 জানুয়ারি 1950। তো এই 26 জানুয়ারি 1950 যখন সংবিধান কার্যকরী হলো, তখন ভারতবর্ষে 4 টাইপের মেনলি লোক ছিল। ঠিক আছে, যাদের নাগরিকত্ব দেওয়ার কথা উঠলো। দেখো, এক তো ছিল বাবু ভাইয়ের মতো লোক, যারা ভারতেই বসবাস করছিল, ভারতের বাসিন্দা ছিল। ঠিক আছে, কিছু লোক ছিল রাজুর মতো, যারা বাংলাদেশ থেকে, মানে তখনকার দিনের পাকিস্তান, ঠিক আছে, বা ধরো এখান থেকেও মাইগ্রেট করে ইন্ডিয়াতে ঢুকেছে তারা। ঠিক আছে, কিছু এমন ব্যক্তি ছিল শ্যামের মতো, যারা আগে থাকতো ভারতবর্ষেই, পরবর্তীকালে হয়তো পাকিস্তানে চলে গেছে। পাকিস্তান মানে কিন্তু আজকের দিনে বাংলাদেশ আর পাকিস্তান দুটো মিলিয়েই বলা হচ্ছে। তো গেছিল, আবার পরবর্তীকালে হয়তো ফিরে এসেছে 1950-এর আগেই রিসেটেলমেন্টের জন্য। ঠিক আছে, আর কিছু এমন ব্যক্তি ছিল, যেমন দেবীপ্রসাদের নাতনি ধরো ফর এক্সাম্পল, ইংল্যান্ডে গেছে হয়তো পড়াশোনা করতে। ঠিক আছে, তো এই 4 ধরনের ব্যক্তিরই নাগরিকত্ব সম্পর্কে সংবিধানে 4টে আর্টিকেল সেই সময় ইনকর্পোরেট করা হয়। ঠিক আছে, তো প্রথম যে আর্টিকেল, আর্টিকেল 5 কাদের জন্য? সেই সমস্ত ব্যক্তি যারা ভারতে বসবাস করছে। ঠিক আছে, ডোমিসাইল ইন ইন্ডিয়া বলছে যে 1950 সালে যখন সংবিধান লাগু হচ্ছে, সেই সময় সেই সমস্ত ব্যক্তিকে, যারা ভারতে বসবাস করছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তারা যদি এই 3টের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করে। ঠিক আছে, যে সে জন্মগ্রহণ করেছে ভারতে, বা তার বাবা মার মধ্যে কেউ একজন ভারতে জন্মগ্রহণ করেছে, অথবা 1950-এর 26শে জানুয়ারি যখন লাগু হলো আর কি সংবিধান, তার 5 বছর আগে থেকে ভারতে কন্টিনিউয়াসলি বসবাস করছে। এই 3টের মধ্যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, মানে আর্টিকেল 5কে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে খানিকটা এরকম দাঁড়াবে যে ডোমিসাইল ইন ইন্ডিয়া, ভারতের বাসিন্দা। ঠিক আছে, অ্যান্ড এটা ছাড়া এই 3টের মধ্যে যে কোনো একটা, দিস, এই 3টের মধ্যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হলেই চলবে। কি? যে নিজে সে জন্মগ্রহণ করেছে ভারতে, অথবা তার বাবা মার মধ্যে কেউ একজন ভারতে জন্মগ্রহণ করেছে, অথবা গত 5 বছর ধরে কন্টিনিউয়াসলি এখানে আছে। 5 বছর মানে 1950 26শে জানুয়ারি আগে থেকে, মানে 5 বছর আগে থেকে জাস্ট থাকছে সে। ঠিক আছে, বোঝা গেল আর্টিকেল 5। আর্টিকেল 6 বলছে সেই সমস্ত ব্যক্তি যারা পাকিস্তান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়াতে এসেছে। ঠিক আছে, মানে 26 জানুয়ারি 1950-র আগেকার কথা বলা হচ্ছে। 26 জানুয়ারি 1950-এর আগে যারা পাকিস্তান থেকে, মানে আজকের দিনে পাকিস্তান এবং বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ভারতে প্রবেশ করেছে, তাদের, তো তাদের মধ্যে কি সে বা তার বাবা মার মধ্যে কেউ একজন, বা গ্র্যান্ড পেরেন্টসের মধ্যে, মানে দাদু দিদা ঠাকুরদা ঠাকুমার মধ্যে কেউ একজন যদি ভারতে, অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে থাকে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে যদি এই দুটোর মধ্যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করে। কোন কি? যদি 19 জুলাই 1948 পারমিট সিস্টেম লাগু হয়েছিল, তার আগে যদি এসে থাকে এবং
যবে এসেছে তারপর থেকে কন্টিনিউয়াসলি থাকছে, ঠিক আছে, তাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। আর যদি 19 জুলাই 1948 বা মানে এই দিনটা বা তারপর কোনো একটা সময় এসেছে, মানে 1950-এর আগে পর্যন্ত, তাহলে সে 6 মাস থেকে সে যদি নিজেকে রেজিস্টার করিয়ে নেয় তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে, ঠিক আছে। মানে আর্টিকেল 6টাকে যদি আমরা দেখি তাহলে খানিকটা এরকম যে পাকিস্তান থেকে মাইগ্রেট করে এসেছে, ঠিক আছে, অ্যান্ড তার কন্ডিশন আর একটা ফুলফিল করতে হবে কি, যে সে বা তার বাবা মার মধ্যে কেউ একজন বা তার গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে কেউ একজন অ্যাটলিস্ট ভারতে জন্মগ্রহণ করেছিল, মানে সে ভারতের মূলভূত, এবং এই দুটোর মধ্যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। যদি 19 জুলাই 1948-এর আগে এসে থাকে এবং তবে যবে থেকে এসেছে তবে থেকে সেটেল হয়েই আছে ভারতে, তাহলে তাকে নাগরিকত্ব দিতে হবে। আর যদি তারপর এসে থাকে 19 জুলাই 1948-এর পর এসে থাকে তাহলে তাকে রেজিস্টার করতে হবে 6 মাস ভারতে থেকে, তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তো এই হচ্ছে আর্টিকেল 6-এর মূল বক্তব্য। আর্টিকেল 7 বলছে যে কোনো ব্যক্তি যদি 1 মার্চ 1947-এর পর ভারত থেকে পাকিস্তানে চলে গিয়ে থাকে তাহলে সে আর ভারতের নাগরিকত্ব পাবে না। কিন্তু পরবর্তীকালে সে যদি রিটার্ন এসে থাকে ভারতে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে আর্টিকেল 7 অনুযায়ী দেওয়া হবে। কিভাবে? মানে যে আর্টিকেল 7 আমরা পড়লাম না, এর এই পার্টটা অনুযায়ী দেওয়া হবে। মানে এই যে মানে আর্টিকেল 7-এ কি বলা হয়েছিল যে যদি 19 জুলাই 1948-এর আগে এসে থাকে তাহলে এবং এসে গিয়ে থেকে থাকে তাহলে তার রেজিস্টার করবার দরকার নেই, তাকে এমনিই নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। তাহলে এই ব্যাপারটা তার উপর লাগু হবে না। যদি কোনো ব্যক্তি ভারত থেকে পাকিস্তানে চলে গিয়ে থাকে আবার রিটার্ন এসে থাকে রিসেটেলমেন্টের জন্য তাহলে তাকে রেজিস্টার অবশ্যই করাতে হবে 6 মাস থেকে, তবে তাকে নাগরিকত্ব দেওয়া হবে, ঠিক আছে। এবার আমি যতবারই বলছি অবিভক্ত ভারত অবিভক্ত ভারত, তো অবিভক্ত ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ অবিভক্ত ভারত বলতে যতটুকু অঞ্চলকে বোঝানো ছিল সেই অনুযায়ী অবিভক্ত ভারত, ঠিক আছে। তো এই হচ্ছে আর্টিকেল 7-এর গল্প। আর আর্টিকেল 8 কি বলছে? আর্টিকেল 8 বলছে সেই সমস্ত ব্যক্তি যারা 26 জানুয়ারি 1950-এ যখন সংবিধান লাগু হচ্ছে তারা যদি ভারতের বাইরে কোথাও বসবাস করে থাকে এবং তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা কেউ একজন যদি ভারতের আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকে বা রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে থাকে তাহলে সে সেই দেশে নিজেকে রেজিস্টার করিয়ে নিতে পারে, ঠিক আছে। মানে এই যে দেবী প্রসাদের নাতনি বিদেশে গেছিল পড়তে, ঠিক আছে, সেই সময় দেখা গেলো যে ভারতের সংবিধান লাগু হয়ে গেছে। তাহলে এর নাগরিকত্ব কিভাবে সে পাবে? এ চাই যে না, দেবী প্রসাদ চাই যে আমার নাতনি যেন ভারতের নাগরিকত্ব পায়। তাহলে যেই দেশে সে আছে, ধরো ফর এক্সাম্পল এ যদি এখন ইউকেতে থেকে থাকে সেই সময়, তাহলে ইউকের যে কনসুলার রিপ্রেজেন্টেটিভ যেখানে রয়েছে, ভারতের যে দূতাবাস যেখানে থাকবে সেখানে গিয়ে তাকে রেজিস্টার করাতে হবে ভারতের নাগরিক হিসাবে, তবে সে নাগরিকত্ব পাবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। এবার জেনে নিলাম আমরা মোটামুটি বিষয় আর্টিকেল 5, 6, 7, 8 কী কী বলছে, কিন্তু ব্যাপার হচ্ছে অত ডিটেলসেও জিজ্ঞেস কিন্তু করে না, কিন্তু যেহেতু সংবিধানের আর্টিকেল আমরা জেনে নিলাম, ঠিক আছে। তাহলে আর্টিকেল 5 কার জন্য? ডোমিসাইল অফ ইন্ডিয়া, যারা ভারতের বাসিন্দা। আর্টিকেল 6 কাদের জন্য? যারা পাকিস্তান থেকে এসেছিল তাদের জন্য। আর্টিকেল 7 কাদের জন্য? যারা পাকিস্তানে চলে গেছিলো আবার ফিরে এসেছে রিসেটেলমেন্টের জন্য তাদের জন্য। আর আর্টিকেল 8 তাদের জন্য যারা ভারতের বাইরে থাকছিল। এই সমস্ত আর্টিকেলগুলো কার উপর লাগু হচ্ছে? সেই সমস্ত ব্যক্তির উপর সেই দিনে, মানে 26 জানুয়ারি 1949-এর সময়। এরপর 26 জানুয়ারি 1950-এর পর নাগরিকত্ব নিয়ে যা কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু এই আর্টিকেলগুলো দেবে না। সেটা কে দেবে? সেটা দেবে পার্লামেন্টের কোনো ল, ঠিক আছে। সে কথায় আমরা আসছি আগে, ঠিক আছে। তো আর্টিকেল 5, 6, 7, 8 জেনে নিলাম। এবার আর্টিকেল 9 হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট আর্টিকেল তো এটাই। আর্টিকেল 9 কি বলছে? আর্টিকেল 9 বলছে যে কোনো ভারতীয় নাগরিক যদি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার ভারতের নাগরিকত্ব এমনি বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। ধরো আমি উগান্ডায় ঘুরতে গেলাম, গিয়ে সেখানে নাগরিকত্ব নিয়ে নিলাম, ঠিক আছে, জেনে বুঝে, তো অটোমেটিক্যালি আমার ইন্ডিয়ার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, কারণ ইন্ডিয়াতে একটাই সিটিজেনশিপ অ্যালাউড। একই সাথে একজন ভারতের নাগরিক আবার অন্য কোনো দেশের নাগরিক হতে পারে না, ঠিক আছে। তো আর্টিকেল 9 বলছে এই কথা। আর্টিকেল 10 কি বলছে? আর্টিকেল 10 বলছে যে যেমন দেখো আমরা যখন ডিএল বানাই বা পাসপোর্ট তৈরি করি তখন কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা চলে, তারপর তাকে রিনিউ করাতে হয়, তাই না? নাগরিকত্ব কিন্তু এরকম কোনো ডিএল বা পাসপোর্টের মতো ব্যাপার নয় যে আমাকে বারবার রিনিউ করাতে হবে। আমি যদি একবার নাগরিক হয়ে যাই, যেমন আমি আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ, তাহলে আমি জন্মসূত্রে ভারতের নাগরিক এবং আমি ভারতের নাগরিকই থাকবো সাবজেক্ট টু আ ল অফ পার্লামেন্ট।
যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট কোনো ল পাস করে আমার নাগরিকত্ব বাতিল না করে দিচ্ছে, ঠিক আছে। নর্মালি পার্লামেন্ট কেন ল পাস করে আমার নাগরিকত্ব বাতিল করতে হবে যদি আমি কিছু খারাপ কাজ করে থাকি, তাই না? তো সেটাই বলছে যে সিটিজেনশিপ হচ্ছে একটা কন্টিনিউয়াস জিনিস, কখনো ওকে রিনিউ করতে লাগে না, কেবলমাত্র সাবজেক্ট টু পার্লামেন্ট, ল অফ পার্লামেন্ট, ঠিক আছে। আর একটা জিনিস জেনে রাখো, নাগরিকত্ব যা কিছু বিষয়বস্তু সেটা কার, সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় পড়ে, সেই জন্য নাগরিকত্ব নিয়ে যা কিছু প্রশ্ন তার ল কে পাস করবে, পার্লামেন্ট। রাজ্যের কিন্তু কোনো অধিকার নেই নাগরিকত্ব নিয়ে, ঠিক আছে। আর আর্টিকেল 11 কি বলছে? আর্টিকেল 11 বলছে, যেই আর্টিকেল 5, 6, 7, 8 তো সংবিধানের 1950 সালের কাহিনী আমরা বলে দিলাম, এরপর নাগরিকত্ব নিয়ে যা কিছু প্রশ্ন হবে সেটা নিয়ে পার্লামেন্ট যেন কোনো আইন পাস করে। তো পার্লামেন্ট সেই মতো একটা আইন পাস করেছে, সেই আইনটাকে বলা হয় সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এবং এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বহুবার অ্যামেন্ড হয়েছে। এই যে লেটেস্ট অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে 2019-এ 2019 সালে এটাকে লাস্ট সংশোধন করা হয়েছিল, যেটাকে সিএএ বলে পরিচিত। খুবই খুবই হট টপিক হয়ে গিয়েছিল সেই সময় মার্কেটে, সিএ করে। তো সিএ হচ্ছে এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, তারই লাস্ট অ্যামেন্ডমেন্ট। তো এই নিয়েও অনেক লম্বা চওড়া রচনা লেখা যায়, কিন্তু আমাদের কাজের কিছুই না। জাস্ট জেনে রেখো যে লাস্ট যে অ্যামেন্ডমেন্টটা সেটাতে কি বলা হয়েছিল, সেটাতে বলা হয়েছিল যে দেখো, কেউ যদি ইল্লিগালি ভারতে প্রবেশ করে তাহলে তার তার এগেনস্টে ক্রিমিনাল কেস হবে, তাই না? সে হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেন্ট। তো এই যে ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদের উপর পাসপোর্ট অ্যাক্ট আর ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাদের এগেনস্টে ক্রিমিনাল কেস হতে পারে। তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর সাথে সাথে এই দুটো অ্যাক্টকেও অ্যামেন্ড করে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বাংলাদেশ বা পাকিস্তান, আফগানিস্তান থেকে রিলিজিয়াস প্রসিকিউশনের জন্য ভারতে প্রবেশ করে নিজের যান বাঁচানোর জন্য, এবং সে যদি হিন্দু, পার্সি, খ্রিস্টান এই সমস্ত মাইনরিটি ক্যাটাগরির হয়, তাহলে তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, মানে দিতে ত্বরান্বিত করা হবে, এবং তাদেরকে ইলিগাল ইমিগ্রেন্ট হিসাবে বিবেচনা করা হবে না, ঠিক আছে। তাদেরকে এই সমস্ত ক্রিমিনাল কেস থেকে এক্সেম্পট করে দেওয়া হবে। তো এই বেসিক জিনিস বলা হয়েছিল সিএতে, মানে লাস্ট যে তোমার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। তো এই নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে আর্টিকেল 14-এর উল্লঙ্ঘন হচ্ছে, স্পেশাল কিছু রিলিজিয়ান কেন একটা সিটিজেনশিপ দেওয়ার জন্য কেন একটা ক্রাইটেরিয়া হতে যাবে। তো এই সমস্ত কাহিনীর মধ্যে আমরা যাব না, জাস্ট জেনে রাখো, এই হচ্ছে ব্যাপার। এবার মেন ব্যাপারে আসা যাক। দেখো এগুলো মেন্সের কোয়েশ্চেন, ঠিক আছে। মেন্সে কী কোয়েশ্চেন এসেছে দেখো, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডেসক্রাইব সিটিজেনশিপ। আমরা এত কাহিনী পড়ে নিলাম, এত ইজি কোয়েশ্চেন। পার্ট 2, কনস্টিটিউশনের কোন পার্ট কথা বলে। আমাদের যে সিঙ্গেল সিটিজেনশিপ ওটা আমরা কোন দেশ থেকে নিয়েছি, ফ্রেঞ্চ, সুইস, নাকি ইউনাইটেড স্টেটস, নাকি ব্রিটিশ, কোথা থেকে নিয়েছি? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। এটা ডাব্লিউবিসিএস এর ফেভারিট কোয়েশ্চেন, বহুবার জিজ্ঞেস করে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ডিসক্রাইবস অ্যাবাউট দ্য পার্সন ভলেন্টিয়ারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেন্স। মানে ভারতের কোনো নাগরিক অন্যের নাগরিকত্ব নিয়ে নিলে তাহলে ভারতের নাগরিক আর থাকবে না। এই কাহিনী আর্টিকেল 9-এ লেখা আছে, খুব ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান কী ধরনের সিটিজেনশিপ দেয়? সিঙ্গেল সিটিজেনশিপ, ডাবল সিটিজেনশিপ, কোনো প্রভিশনের কথাই বলা নেই, নাকি মাল্টিপল সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে। আর জিজ্ঞেস করেছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেল ডিলস উইথ দ্য রাইট অফ সিটিজেন অফ সার্টেন পার্সনস অফ ফরেন অরিজিন রিসাইডিং আউটসাইড অফ ইন্ডিয়া। একবার ভুল করে জিজ্ঞেস করে দিয়েছিল। এই যে আর্টিকেল 8 আমরা পড়লাম না, আর্টিকেল 8 কার উপর লাগু হয়? দেবীপ্রসাদের নাতনি যে বাইরে বসবাস করছিল, ঠিক আছে, এমন ব্যক্তি যারা সংবিধান লাগু হওয়ার সময় ভারতের বাইরে ছিল, তাদের জন্য আর্টিকেল 8। তো এই হচ্ছে বেসিক জিনিসপত্র। এবার এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এই অ্যাক্টে কি বলা হয়েছে যে সংবিধান তো লাগু হলো 1950-এ, আর্টিকেল 5, 6, 7, 8 অনুযায়ী তাদের নাগরিকত্ব দেওয়া হলো। এরপর নাগরিকত্ব নিয়ে যা কিছু প্রশ্ন তার উত্তর কে দেবে? পার্লামেন্ট দেবে। পার্লামেন্ট একটা ল বানাবে। তো পার্লামেন্ট ল বানিয়েছে, সেই লটার নাম হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তো এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী কী কীভাবে সিটিজেনশিপ পাওয়া যায় আর কী কীভাবে সিটিজেনশিপ লুজ হয়ে যায়, এই সমস্ত কাহিনী লেখা আছে। খুব ডিটেলসে কি আমাদের জানবার দরকার নেই, জেনে রেখো 5ভাবে নেওয়া যায়, ঠিক আছে, 5ভাবে। বাই বার্থ, জন্মসূত্রে, মানে আমি ভারতীয়, ভারতে জন্মগ্রহণ করলাম, সেই অনুযায়ী পেয়ে গেলাম। এবার কত সালে জন্মগ্রহণ করলে কি কন্ডিশন লাগু হবে, আমার মনে হয় না এগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সুতরাং আমি এগুলো স্কিপ করে চলে যাচ্ছি। বাই ডিসেন্ট, মানে জন্মসূত্রে পেতে পারি, আমি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছি
কিন্তু আমার বাবা মা যদি ভারতীয় হয় তাহলে আমি নাগরিকত্ব পেয়ে যাব। বাই রেজিস্ট্রেশন, অর্থাৎ আমি ভারতের মূলভূত, আমার বাবা মা বা ঠাকুরদা বা দাদু দিদা কেউ একজন ভারতীয় ছিল কোনো কালে, কিন্তু আমি ভারতীয় নই, সুতরাং আমি একটা নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব নিতে পারি। বাই ন্যাচুরালাইজেশন, অর্থাৎ আমার সাথে ভারতের কোনো লেনাদেনা নেই, আমি উগান্ডার বাসিন্দা, আমার দাদা ঠাকুরদা কেউ ভারতীয় নয়, কিন্তু আমার ভারতের নাগরিকত্ব চাই এবং আমার ভারতবর্ষ খুব ভালো লাগে, সেই জন্য ভারতে এসে গভর্নমেন্টকে যদি অ্যাপ্লাই করি আমাকে ন্যাচুরালাইজ করে দিতে পারে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝলে, রেজিস্ট্রেশন হচ্ছে সেই সমস্ত ব্যক্তির জন্য যারা ভারতের বংশভূত কোনো একজন, মানে যারা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, বা কোনো একজন ব্যক্তি যে ভারতীয়কে বিবাহ করেছে তাদের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি। আর ন্যাচুরালাইজেশন পদ্ধতি মানে যার কোনো ভারতের সাথে লেনাদেনা নেই তবুও সে ভারতের নাগরিকত্ব চায়, তাহলে গভর্নমেন্ট তাকে ন্যাচুরালাইজ করে সিটিজেনশিপ দিতে পারে। আর ইনকর্পোরেটিং টেরিটরি, অর্থাৎ কোনো অংশ ভারতবর্ষ যদি গ্রহণ করে নেয় তাহলে সেই অংশকে, যেমন ধরো পুডুচেরি একসময় ভারতের অংশ ছিল না, কিন্তু ভারতবর্ষ পরবর্তীকালে সেটাকে অধিগ্রহণ করেছে, ফ্রেঞ্চ টেরিটরি ছিল, তো ওখানে কারা কারা ভারতীয় নাগরিক হবে একটা গেজেটের নোটিফিকেশনের মাধ্যমে গভর্নমেন্ট নোটিফাই করে দেয়। এছাড়া একটা আসাম অ্যাকর্ড আছে, অর্থাৎ বাংলাদেশের প্রচুর ইললিগেল ইমিগ্রেন্ট আসামে একসময় প্রবেশ করেছিল, তো সেই সময় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আসাম অ্যাকর্ড বলে একটা জিনিস সাইন হয়েছিল, তার মাধ্যমে কিছু লোকজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এবার এখানে কত সালে কোনটা লাগু হয়েছে, কী কন্ডিশন, অত ডিটেলস আমাদের কখনো প্রয়োজন পড়বে না, সুতরাং আমরা এগুলো স্কিপ করে চলে যেতে পারি। তো এইভাবে সিটিজেনশিপ পাওয়া যায়। সিটিজেনশিপ কীভাবে লুজ হয়? বাই রিনাউন্সিয়েশন। আমি যদি নিজেই লিখিতভাবে নাগরিকত্ব ছেড়ে দিই, কোনো ভারতীয় নাগরিক যদি অ্যাপ্লিকেশন করে গভর্নমেন্টকে লিখে যায় ভারতের নাগরিকত্ব ছেড়ে দিলাম, তাহলে তার ভারতীয় নাগরিকত্ব চলে যাবে। এবার হ্যাঁ, সাবজেক্ট টু অ্যাকসেপ্টেন্স। ধরো আমি লিখলাম যে আমি নাগরিকত্ব ছেড়ে দিতে চাইছি, কিন্তু গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলো না, তাহলে কিন্তু আমার নাগরিকত্ব বাতিল হলো না। বাই টার্মিনেশন, আমি যদি অন্য দেশে গিয়ে তার নাগরিকত্ব নিয়ে নিই, আমি ইউএসএতে, উগান্ডাতে, সুইজারল্যান্ডে গিয়ে যদি আমি সেখানকার নাগরিকত্ব নিয়ে নিই, তাহলে আমার নাগরিকত্ব এখানে এমনি ক্যান্সেল হয়ে যাবে। আর বাই ডিপ্রাইভেশন, অর্থাৎ আমি যদি এমন কিছু ভুলভাল কাজ করি যেটা ভারতের সিকিউরিটির জন্য খারাপ, কোনো ব্যক্তি ধরো ফর এক্সাম্পল ভারতের সাথে কোনো একটা ইমাজিনারি ল্যান্ডের যুদ্ধ চলছে, সেই সময় আমি ভারতের কিছু ইনফরমেশন লিক করে দিলাম, কিছু সেন্সিটিভ ইনফরমেশন ইমাজিনারি ল্যান্ডকে বলে দিলাম, তাহলে আমি কি একটা ভুল কাজ করছি, দেশদ্রোহের কাজ করছি, সুতরাং আমার উপর আমার নাগরিকত্ব সরকার চাইলে ডিপ্রাইভ করে দিতে পারে, ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্টের মেন বিষয়বস্তু। এই জাতীয় কোশ্চেন ডব্লিউবিসিএস একবারই জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম পিরিয়ড অফ স্টে ফর এ পার্সন অ্যাপ্লাইং ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ। কোনো একজন ভারতীয় ব্যক্তি, কাউকে যদি ভারতীয় নাগরিকত্ব নিতে হয় তাহলে মিনিমাম কতক্ষণ সময় ভারতে স্টে করতে হবে, তারপর সে অ্যাপ্লাই করতে পারবে। এই কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার নয়, ঠিক আছে, কারণ অনেকগুলো প্রভিশনে অনেক রকমের সময় আছে। নর্মালি কোনো ব্যক্তি ধরো রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে কি করতে হয়, তাহলে তাকে 12 মাস স্টে করতে হয়, 12 মান্থস, ঠিক আছে, মিনিমাম 12 মান্থস কন্টিনিউয়াস স্টে করতে হয়। আর এই 12 মান্থসের 14 বছর আগে হিসাব করে গভর্নমেন্ট দেখে যে এই 14 বছরের মধ্যে মিনিমাম 11 বছর, 11 ইয়ার্স আইদার আমি ভারতে থেকেছি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে কাজ করেছি, তাহলে টোটাল কত হলো, এই 14 বছরের মধ্যে 11 বছর প্লাস লাস্ট 1 বছরটা মানে 12 মান্থসটা কন্টিনিউয়াস ভারতবর্ষে থাকতে হবে, তাহলে কত হলো 11+1 মানে 12 ইয়ার্স। তো সেই হিসাবে 12 ইয়ার্স অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে। তো যাই হোক, এরকম খুব ডিটেলস কোশ্চেন খুব একটা আসে না, মানে এটা খুবই এক্সেপশনাল একটা কেস। না হলে নর্মালি সিটিজেনশিপ থেকে কি কোশ্চেন আসবে, আর্টিকেল 5, 6, 7, 8 আমরা জেনে নিলাম। আর্টিকেল 9 বারবার জিজ্ঞেস করা হয়, এটা জিজ্ঞেস করা হয় যে সিটিজেনশিপ কোন পার্টে আছে সংবিধানের, পার্ট 2 এতে উল্লেখ করা আছে, ঠিক আছে। বা এই জাতীয় কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে ভারতের যে সিঙ্গেল সিটিজেনশিপটা আমরা কোথা থেকে নিয়েছি, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। তো এই হচ্ছে সিটিজেনশিপের গল্প। এর পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে, আচ্ছা আর একটা জিনিস আমি একটু বলে দিই, এটাও আমাদের অত ডিটেলসে না জানলেও চলবে, তবু আমি বলে দিচ্ছি, এবং এটা জানা আমার মনে হয় ইম্পর্টেন্ট, মানে ইন্টারভিউ বা অন্যান্য পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যদি এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। দেখো, একটা হয় পিআইও, পার্সন উইথ ইন্ডিয়া অফ ইন্ডিয়ান অরিজিন, একটা হয় ওসিআই, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, আর একটা হয় এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। এই তিনটের মধ্যে পার্থক্য কি? দেখো, নন রেসিডেন্ট ইন্ডিয়ান হচ্ছে প্রথম জিনিস, যেটা নন রেসিডেন্ট ইন্ডিয়ান হচ্ছে যে ইন্ডিয়ান, যে ইন্ডিয়াতে এখন নেই, ঠিক আছে, আমি ভারতীয়, আমার কাছে ভারতের নাগরিকত্ব আছে, ভারতের পাসপোর্ট আছে, আমি কাজ করতে গেছি ইউএসএতে, সেখানে গিয়ে আমি কাজকর্ম করছি 5 বছর 7 বছর, হয়তো ভারতে ফিরিনি, সেইখানেই রয়ে গেছি, ঠিক আছে, তাহলে আমি হচ্ছি এনআরআই। আমি কিন্তু ইউএসএর সিটিজেন, আমি ইন্ডিয়ারই সিটিজেন এবং আমার কাছে ইন্ডিয়ারই পাসপোর্ট আছে, ঠিক আছে, আর আমি যখন চাই আবার ভারতে ফিরে এসে নর্মাল জীবনযাপন করতে পারি, তারা হচ্ছে এনআরআই, ঠিক আছে।
পিআইও মানে হচ্ছে পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, মানে যার, যে নিজে ভারতীয় নয় কিন্তু যার বাবা মা দাদু দিদা ঠাকুরদা কেউ একজন কোনো সময় ভারতের সিটিজেন ছিল, ঠিক আছে, কিন্তু আমি ভারতীয় নয়, আমার কাছে ভারতের নাগরিকত্ব নেই, আমি অন্য দেশের নাগরিক, ঠিক আছে। তো আমার কি কোনো বেনিফিট পাবো? কিচ্ছু বেনিফিট আমি পাবো না যতক্ষণ না আমি নিজেকে রেজিস্টার করছি। যখনই আমি নিজেকে রেজিস্টার করাবো তখনই আমি হয়ে যাবো ওসিআই কার্ড হোল্ডার। আগে এটাকে বলা হতো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, এটার নাম পরিবর্তন করে 2015-এ, ওই যে আমরা পড়ছিলাম না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সেটা 2015-এ অ্যামেন্ড করা হয়েছিল, তাকে বলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015। সেই সময় কি করা হয়েছিল, এই যে ওসিআইটার নাম চেঞ্জ করে বলা দেওয়া হয়েছে ওসিআই কার্ড হোল্ডার। অর্থাৎ আমি যদি পার্সন উইথ ইন্ডিয়ান অরিজিন হই, অর্থাৎ আমি ভারতীয় নই অথচ আমার বাবা ঠাকুরদা দাদু দিদা কেউ একজন হয়তো ভারতীয় ছিল কোনো সময়, সুতরাং আমি কি হলাম? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমাকে গভর্নমেন্ট চাইলে ওসিআই কার্ড দিতে পারে, ঠিক আছে। ওসিআই কার্ডের ফুল ফর্ম হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তো আমার কিছু বেনিফিট আমি পাবো। কি বেনিফিট পাবো? লাইফ লং ভিসা ফ্রি এন্ট্রি, অর্থাৎ প্রত্যেকবার ইন্ডিয়াতে আসতে গেলে আমাকে ভিসা লাগবে না। যখন ভারতীয় অন্য দেশের কোনো ব্যক্তি ভারতে প্রবেশ করে তখন তাকে এফআরআরও মানে ফরেনার্স রিজনাল রেজিস্ট্রার অফিস বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, যা এফআরও বা এফআরআরওতে রেজিস্টার করতে হয়। তা আমাকে রেজিস্টার করতে হবে না যেহেতু আমার কাছেও সেই কার্ড আছে। আর আমি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলাতে পারি অ্যাজ এনআরআই এর মতো, ঠিক আছে। বা আমি যে কোনো কাজ করতে পারি, জিনিসপত্র কেনা বেচা করতে পারি, সমস্ত কিছু করতে পারি। খালি দুটো তিনটে এক্সেপশন আছে, যে আমি যদি কোনো রিসার্চ ওয়ার্ক করতে চাই তাহলে আমাকে আলাদা করে পারমিশন নিতে হবে। যদি আমি কোনো রেস্ট্রিক্টেড এরিয়া ট্রাইবাল এরিয়াতে যেতে চাই তাহলে আমার পারমিশন নিতে হবে। আমি এগ্রিকালচার ল্যান্ড কিনতে পারবো না। বাকি সমস্ত দিয়ে দেখতে গেলে ভারতীয়দের মতোই ট্রিটমেন্ট করা হবে, ঠিক আছে। তোমরা ভিক্টোরিয়াতে এন্ট্রি করবার সময় দেখবে লেখা থাকে যে ইন্ডিয়ানদের জন্য 10 টাকার টিকিট আর ফরেনার্সদের জন্য 200 টাকার টিকিট। তো এই ফরেনারদের জন্য যে 200 টাকার টিকিট, ধরো কোনো একজন ইউএসের ব্যক্তি তার কাছে ওসিআই কার্ড আছে, তাকেও কিন্তু 10 টাকার টিকিটেই সে এন্ট্রি পাবে। এই সমস্ত কিছু কিছু সুবিধা আছে আর কি। তো এই হচ্ছে ওসিআই এর ব্যাপার স্যাপার, ঠিক আছে। আর একটা মনে রাখবে, এটা কেন করতে গেল গভর্নমেন্ট? অকারণে, অকারণে নয়। দেখো, ভারতের বংশোদ্ভূত অনেক লোক বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে বলে ডায়াসপোরা। তো তারা যদি ভারতে আসে, ভারতের ইকোনমিক গ্রোথে তাদেরও খানিকটা অবদান থাকে। সেই জন্য গভর্নমেন্ট ওসিআই কার্ড বলে একটা স্কিম এনেছিল, যাতে করে কিনা ভারতের ইকোনমিকে একটু বুস্ট করা যায়। একটা জিনিস মনে রাখবে, এই যে ওসিআই কার্ড হোল্ডার এই সমস্ত জিনিসপত্র একটা কমিটির মাধ্যমে গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে এলএম সিংভি কমিটি। এটা একটা আমার মনে হয় ইম্পর্টেন্ট জিনিস, তোমরা মনে রাখতে পারো যে এলএম সিংভি কমিটি গঠন হয়েছিল, হাই পাওয়ার্ড কমিটি এলএম সিংভির চেয়ারম্যানশিপে। আর তারপরেই ওসিআই কার্ড স্কিমটা আনা হয়েছিল 2000 সালে আনা হয়েছিল, ঠিক আছে। তো সিটিজেনশিপ সম্পর্কে যা কিছু জানেন, এর বাইরে আমার মনে হয় না কিছু আর বাকি রইলো। লক্ষ্মীকান্তের বই রেজিস্ট্রেশন ন্যাচারালাইজেশন দেখো পাতা পাতা করে কাহিনী লেখা আছে, অত কাহিনী আমাদের জানবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এর পরের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বড় একটা চ্যাপ্টার। তো ওটাকে আমরা 4টে পার্টে ডিভাইড করে পড়বো, ঠিক আছে। 4টে লেকচারে আমরা পড়বো। কেন এত ডিটেলসে পড়ছি? কারণ ফান্ডামেন্টাল রাইট থেকে প্রচুর কোশ্চেন আছে, মেন্সে তো প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে। সুতরাং একটু ডিটেলসে আমাদেরকে বুঝে পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইটস আমরা খুব ভালো করে পড়বো, ঠিক আছে। আর আমরা তাহলে নেক্সট ভিডিও আমাদের আসবে 5 ফেব্রুয়ারি, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করছে যে এত গ্যাপ কেন হয়ে যাচ্ছে। এই গ্যাপটা আমাদের পরবর্তীকালে ছোট হয়ে কমে আসবে, কিন্তু এই মুহূর্তে জিনিসটাকে একটু পুশ করতে সময় লাগছে, সেই জন্য এখন একটু গ্যাপে গ্যাপে এই লেকচারগুলো আসছে। পরবর্তীকালে 1-2 দিনের গ্যাপে গ্যাপে আসতে থাকবে, ঠিক আছে। আর চিন্তার কোনো কারণ নেই, পুরো সিলেবাস কভার হয়ে যাবে। সুতরাং হারি আপ করবার যে না হলে কি করে কমপ্লিট করব সেই চিন্তা করবার কোনো দরকার নেই। সমস্ত কিছু সিলেবাস কভার হয়ে যাবে খুবই আরামসে। তো এই ছিল আমাদের আজকের লেকচার। আবার পরবর্তী লেকচারে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর প্লিজ তোমরা একটু শেয়ার করো যাতে করে কিনা আমার অডিয়েন্স বেসটা একটু বাড়ে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।